রাইট। সো আমি এক্স্যাক্টলি রেডিয়াল ইলেকট্রিক ফিল্ডের, লেটস একটা রেডিয়াল ইলেকট্রিক ফিল্ড কার অ্যারাউন্ডে হয়, আমরা তো জানি যে when it comes to uniform electric field, where exactly do we get this uniform electric field? তোমাকে যদি কোথাও এক্সামে জিজ্ঞেস করে uniform electric field আমি এক্স্যাক্টলি পাই কোথায়, what would be your response? Uniform electric field আমি পাই between two parallel plates connected to a potential difference, সেটার ভিতরে আমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড পাই। সেম ওয়েতে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, ওকে ফাইন, দ্যাটস ফাইন, রেডিয়াল ইলেকট্রিক ফিল্ড আমি কোথায় পাই? রেডিয়াল ইলেকট্রিক ফিল্ড আমি পাই অ্যারাউন্ড পয়েন্ট চার্জেস, নামটা মাথায় রাখো। সো পয়েন্ট চার্জেস কি কি হতে পারে? আবার পজিটিভলি চার্জ হতে পারে, আবার নেগেটিভলি চার্জড হতে পারে। এটাতে অন অ্যাভারেজ ইন জেনারেল 3 মার্কের কোয়েশ্চেন হয় to draw the line, কিন্তু এই ফিচার্স গুলো তোমার এনশিওর করতেই হবে to ensure you get all the marks। কি কি ফিচার্স দেখি একটু? field lines must be straight, straight টা আমি এনশিওর করব কিভাবে? must be drawn with a ruler, the field lines must have the same length, field lines গুলোর আমার লেন্থ সেম থাকতে হবে, field lines must be equispaced, equispaced টা এনশিওর করার জন্যই আমি সব সময় সাজেস্ট করি 4টা দাও। তুমি 4টার জায়গায় 8টা দিলেও ইটস ফাইন, কিন্তু যখনই তুমি 4টার জায়গায় 8টা দিচ্ছ, খেয়াল করে দেখবা, যখন এই পয়েন্ট থেকে এভাবে দিলাম তখন দেখো তো equispaced এটা এনশিওর করা কিন্তু খুব হার্ড হয়ে যায়। তুমি এক্স্যাক্টলি কোথায় দিবা? দেখো তেরা ব্যাকে হয়ে গেলেই তোমার মার্ক লুজ করা স্টার্ট করবে। এই জন্য স্টিক টু 4, কোনো দরকার নাই 4টার বেশি দেওয়ার। আবার তোমার প্রত্যেকটার লেন্থ সেম রাখতে হবে, মিনিমাম লাগবে 4, আমি তো বলবো ম্যাক্সিমামও কিপ ইট টু 4। আরেকটা অনেক কমন মিস্টেক পাই গাইজ, যেগুলো কিন্তু এক্সামে লিখতে হবে না, এগুলা আই হ্যাভ সিন ওভার দ্য ইয়ার স্টুডেন্টদের কপির ভিতরে এই মিস্টেকস গুলা। তখন আমার মাথায় আসলো যেহেতু এগুলো আমার কমন মিস্টেকস করে, ওয়াই ডোন্ট আই পুট দেম ডাউন একটা মানে সিরিজ অফ পয়েন্টস হিসাবে। আরেকটা দেখো, দ্য লাইনস শুড অরিজিনেট ফ্রম দ্য সারফেস, লাইনস গুলো আসতে হবে আমার সারফেস থেকে, দ্যাট ইজ নট ফ্রম দ্য সেন্টার, সেন্টার থেকে লাইন যাবে না, লাইন আসবে আমার সারফেস থেকে। খেয়াল রাখো এই পার্টটা। নেক্সট আসি, আজকে আমরা এটারই কন্টিনিউয়েশনে যাব, রেডিয়াল ইলেকট্রিক ফিল্ডের কন্টিনিউয়েশন এখান থেকে স্টার্ট হবে। এটা আমি আপলোড করে দিব ক্লাসের পরেই। স্যার হোমওয়ার্ক দেখতেছি, একটু আগাই নেই, তারপর হোমওয়ার্কটা দেখি। এটা একটু শেষ করে তারপর হোমওয়ার্কটা দেখতেছি, একটু ওয়েট করি। আচ্ছা, আজকে আমাদের টপিকের নাম হলো কুলম্বস ল। স্পেলিংটা দেখো সবাই, কুলম্ব, COULOMB। কুলম্বস ল কি বলে? states that the force between two charges is directly proportional, force between two charges is directly proportional to the product of the charges and inversely proportional to the square of the distance between the two charges. This is illustrated in the diagram below. এই ডায়াগ্রামে দেখা দিচ্ছে গাইস, এভাবে চিন্তা করি একটু আমরা, তাহলে আমাদের জন্য রিলেট করাটা ইজিয়ার হবে আই গেস। Let's say I take 2 point charges, ওদের নাম দিলাম আমি, let's call them A and B. A একটা চার্জ দিলাম, এই আরেকটা চার্জ দিলাম। Let's say A ধরলাম আমি পজিটিভ, actually A ধরলাম আমি পজিটিভ আর B ধরলাম আমি নেগেটিভ। Let's say this is A and this is B. We all know যে unlike charges attract each other. এখন attract কিভাবে করবে? A B এর উপর একটা ফোর্স দিবে, attractive force of course, A B এর উপর একটা ফোর্স দিবে, according to Newton's third law B কি বসে থাকবে? Of course not, B would exert an equal and opposite force on A. B এর উপর একটা ফোর্স দিল ওটা ডাইরেকশন। এখন এই যে ফোর্সটা, থার্ড ল তো নিয়েই আসলাম আমি, A B এর উপরে যতটুকু ফোর্স দিবে B নিশ্চয়ই A এর উপরে কোনো ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ফোর্স দিবে না, B ও তো A এর উপরে এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ ফোর্স দিচ্ছে। এই যে ফোর্সটা, তাহলে এই ফোর্সটা কি কি ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে? দিস ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু A আর B এর চার্জ, দুইটার চার্জের ভ্যালুর উপরে ডিপেন্ড করে, তার মানে প্রোডাক্ট অফ দ্য চার্জেস অফ A and B। আর এই ফোর্সটা ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দেয়ার ডিস্টেন্স অ্যাপার্ট, তার মানে A আর B
কতটুক ডিসটেন্সে রাখা আছে এই ডিসটেন্সটাকেই we call it r এই ডিসটেন্সটাকে we call it r distance squared. এখন when you look at this is what we call Coulomb's law. আচ্ছা আজকে আমরা স্টার্ট করলাম একদম আমাদের লাস্ট ক্লাসের লাস্ট লেকচার পর্যন্ত এটা তোমাদের মাথায় রাখতে হবে যে কুলম্বস ল আরেকটা ল ওবে করে and the name of that law is inverse squared law. Guys সবাইকে আমার কথা ক্লিয়ারলি শুনতে পারতেছো everyone? Guys can you all hear me? Okay great ঠিক আছে একদম চুপ তো সবাই আমি ভাবতেছি যে লাইন চলে গেল নাকি আবার আচ্ছা এই যে আমরা মাত্র এটা দেখলাম f is directly proportional to the as in the force is directly proportional to the product of the charges and inversely proportional to the square of their distance apart. এখান থেকে যখন আমি স্টার্ট করলাম এই যে Coulomb's law, this is what we call Coulomb's law. Coulomb's law in turn obeys another law and the name of that law is inverse squared law. So what is this inverse squared law we talk of? যখন one quantity varies inversely with the square of another quantity, the two quantities are said to be obeying inverse squared law. আমি যদি এখানে f q আর r এই তিনটাকে লিংক করতে চাই তখন Coulomb's law absolutely fine, কিন্তু আমার ইচ্ছা হলো আমি এখন শুধুমাত্র f আর r কে রিলেট করব। q আর q এই দুটো ভ্যালু আমার কনস্ট্যান্ট, আমি যদি মাঝখানে এই ডিসটেন্স গুলা চেঞ্জ করতে থাকি দুটো চার্জের মাঝখানে তখন কি হয় দেখি, তখন we can see যে f is inversely proportional to r squared. এই যে এতটুকু যদি আমি লিখি of course দুটো চার্জ নিয়ে আমি ডিল করতেছি এখানে তো আমি আর ধরি নাই, আমি জাস্ট ওদের দুইজনের মাঝখানের এই ডিসটেন্সটা চেঞ্জ করতেছি, তখন এই লটাকে what do we call it? Guys can you tell me এটা নিয়ে this would be the third time I'll be saying this. আমি অলরেডি এর আগে দুইবার বলছি। Guys can you tell me এই লটাকে আমি কি বলবো? Anyone? Inverse square. Absolutely right. এই যে আজকে স্টার্ট করলাম এই ইনভার্স স্কয়ার ল, ইউড বি সারপ্রাইজড আমার কত জায়গায় আছে, অনেক জায়গায় আমার ইনভার্স স্কয়ার ল লাগবে, নট জাস্ট ইন Coulomb's law. Can you define the law again? কোনটা কুলম্ব নাকি ইনভার্স স্যার? Inverse. Okay, no problem. Inverse squared law. Inverse squared law এর definition হলো when one quantity varies inversely with the square of another quantity, the two quantities are said to be obeying inverse squared law. বুঝতে পারছো? When one quantity, this is let's say quantity 1, when one quantity varies inversely with the square of another quantity, this is quantity 2, তখন these two quantities are said to be obeying, guess what? Inverse squared law. দেখো এবার ক্লিয়ার নাকি? Yes, sir. Okay, excellent. এবার next part এ আসি। Coulomb's law states that the force between two charged particles is directly proportional to the product of the charges and inversely proportional to the square of the distance between the two charges. This is illustrated in the diagram below. It already আমি দেখে ফেলছি। আচ্ছা, now comes an interesting part. আমি যদি এতটুকু পার্ট নিয়ে তোমাকে জিজ্ঞেস করি যা দেখতেছো using the symbol and everything, এই জিনিসটা কি? Is it একটা এক্সপ্রেশন নাকি ইকুয়েশন? what would you say if I ask you এই যে এই জিনিসটা যেটা দেখতেছো এটা কি একটা এক্সপ্রেশন নাকি ইকুয়েশন? what do you say guys? Expression. Exactly, expression থেকে exactly equals to sign নাই তো, equals to sign থাকলেই না শুধুমাত্র আমার ইকুয়েশন হয়, this is just an expression. So how exactly do we turn an expression into an equation? Expression থেকে equation বানাইতে আমার কি লাগে guys বলতে পারবা? Constant. Absolutely right, you need a constant, and guess what that constant is? খুব obvious কিন্তু since we are dealing with Coulomb's law, constant এর নামই হলো Coulomb's constant. তাহলে f আমি যদি এখানে একটা equation বানাতে চাই I have to introduce a constant and we call that the Coulomb's constant, k q1 q2 by r squared. This is my Coulomb's constant. এই যে k টা হলো আমার Coulomb's constant. Of course k টাকে আমি চাইলে আরো ব্রেক ডাউন করতে পারি, if I want I can break down k even further. k হলো
এটা আমার অ্যাডভান্সড ইলেকট্রিক ফিল্ডের একটা টপিক আছে, পারমিটিভিটি টপিকটার নাম। এই যে k এর ইকুয়েশন হলো 1/4 পাই এপসাইলন নট, k equals to 1/4 pi epsilon naught. তুমি বলবা এত ভেজাল? Not really. If you want, you can directly put in the value of k. k এর ভ্যালু কিন্তু আমরা জানি, আমি মনে হয় এখানে দিয়ে দিছি। k এর ভ্যালু হলো এই যে, this is the value of k, 8.99 times 10 to the power 9। আর ইউনিটটা খেয়াল করে দেখো, এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে না 1 মার্কের কোশ্চেন আসে এমসিকিউ তে, and most of the time এত ইজি জিনিস ভেবে স্টুডেন্টরা এটাকে পুরোপুরি ইগনোর করে সামনে চলে যায়, and that's what messes that up। কোন সেন্সে? Sorry sir, এটা কি স্মল লেটার k? জি স্যার, স্মল k, রাইট। ঠিক আছে, এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই যে ইকুয়েশনটা দেখতেছি, সরি ইকুয়েশন না তো, ইউনিটটা আসলো কোথা থেকে? ইটস রিয়েলি ইজি। কিভাবে দেখো, কে ইজ আ কনস্ট্যান্ট। আমাকে প্রায় সময় এটুর স্টুডেন্টরা এটাও জিজ্ঞেস করে, স্যার কে না কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্টের আবার ইউনিট হয় কিভাবে? তোমাদের কারো মাথায় কি আবার এরকম কোনো অদ্ভুত আইডিয়া আছে যে কে একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ইউনিট হয় কিভাবে গাইস? এনিওয়ান? ওকে, থ্যাংক গড। আচ্ছা, অফকোর্স একটা কনস্ট্যান্টের ইউনিট থাকতেই পারে, ইউনিট থাকে না হলো শুধুমাত্র রেশিও অফ টু সেম কোয়ান্টিটিজ এর। এনিওয়ে, আমি যদি এখান থেকে কে কে সাবজেক্ট বানাই, দেখি কি দাঁড়ায়। কে ইকুয়ালস টু, কে কে সাবজেক্ট বানাচ্ছি, এফ ইন্টু আর স্কোয়ার্ড ডিভাইডেড বাই, ইউ নো হোয়াট, Q1 ইন্টু Q2, মানে এটাও কুলম্ব এটাও কুলম্ব, তাহলে আমি কিন্তু একবারই কিউ স্কোয়ারও লিখতে পারি। এইটা লিখলে দেখো, আমি যদি এবার ইউনিট বসানো স্টার্ট করি, ফোর্সের ইউনিট হলো নিউটন টাইমস আর স্কোয়ার, আর হলো আমার মিটার, নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কিউ হলো কুলম, মানে কিউ এর সিম্বল হলো কুলম পার কুলম স্কোয়ার। দেখো তো, তাহলে কে এর ইউনিট কোথার থেকে আসে? বেসিক্যালি এই ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করলে উইথ কে অ্যাজ দ্য সাবজেক্ট। এভরিওয়ান, সবাই বুঝতে পারছো এটা কে ইউনিটের ব্যাপার গাইস? Yes sir. ওকে ওকে ওকে, এখন তুমি বলবো হ্যাঁ কে এর ভ্যালু তো আমি বুঝলাম 8.99 টাইমস 10 টু দ্য পাওয়ার 9, দ্যাটস ফাইন, কিন্তু হোয়াটস উইথ দিস ইকুয়েশন? এই ইকুয়েশন দিয়ে আমি কি করব? তোমার এই ইকুয়েশন কমপ্লিটলি কম্প্রিহেন্ড করার জন্য ইউ নিড টু ওয়েট আ ডে অর টু, যখন আমরা এই যে পারমিটিভিটি টপিকটাতে যাব। ঠিক আছে, আজকের এই জিনিসটা বোঝার জন্য you don't need to concern yourself with a epsilon naught, so forget this for the time being. জাস্ট মাথায় রাখো যে আমার কুলম্বস ল এর ভিতরে যখন আমরা ডিসকাস করছি, আমার একটা ইয়ে লাগে, কনস্ট্যান্ট লাগবে এই এক্সপ্রেশন থেকে ইকুয়েশনে ফর্ম করতে, and the value of that constant is this is the value of the constant that we are referring to। আচ্ছা, এটা শেষ হয়ে গেলে এখন আমরা সামনে চলে যাব। নোটিস করি, assessing the force between two point charges, দুইটা পয়েন্ট চার্জের মাঝখানে ফোর্সটাকে আমি এক্স্যাক্টলি কিভাবে অ্যাসেস করতে পারি, ইভ্যালুয়েট করতে পারি, দেখি ম্যাথমেটিক্যালি অফ কোর্স। Irrespective of the magnitude of the individual charges, they always exert the same force on one another। আগে আমি এটা একটা এক্সাম্পল থেকে দেখাই নেই, কোনো অ্যানালজি না, an actual example, তখন আমার মনে হয় তোমাদের জন্য এটা বোঝাটা ইজিয়ার হবে। আমি তোমাকে ভ্যালু দিচ্ছি, নোটিস করে দেখো, আমি তোমাকে ভ্যালু দিলাম। গাইস নোটিস করে দেখো, আমি প্রায় সময় স্টুডেন্টদেরকে দেখি এই কমন মিস্টেকটা করতে। লেটস সে আমি এটাকে একটু বড় করি, তাহলে আমার মনে হয় আরেকটু রিলেটেবল হবে। ওকে, আমি যদি বলি এই চার্জটার, পজিটিভ চার্জটার ভ্যালু হলো 10 কুলম, আর নেগেটিভ চার্জটার ভ্যালু হলো 20 কুলম। অফ কোর্স সামনে মাইনাস আছে, বাট দ্যাট ইজ irrelevant. I have a question for all of you, একটু খেয়াল করে দেখবা। এক সেকেন্ড স্যার। এক
স্টুডেন্ট মেসেজ করলো নাকি ক্লাসে ঢুকতে পারতেছে না, পোর ইন্টারনেট কানেকশন। এনিওয়ে এটা শেষ করে নেই। আমি তোমাকে একটা ভ্যালু দিয়ে দিলাম, লেটস সে এই 10 নিউটনটার উপরে, সরি 10 কুলম্বটার উপরে, 10 কুলম্বের চার্জের উপরে বি ফোর্স এক্সার্ট করে, লেটস সে 100 Newton, just for the sake of it, 100 Newton. And then when I ask my students, can you all tell me, এই 10টা এই লার্জার চার্জের উপরে কতটুক ফোর্স এক্সার্ট করবে? And please bear in mind, ওর কিন্তু চার্জ লিটারালি ওর থেকে ডাবল। What do you say, guys? I'm waiting for a response. Can you please tell me? A যদি B এর উপরে, B যদি A এর উপরে 100 নিউটনের ফোর্স এক্সার্ট করে, তাহলে A B এর উপরে এক্স্যাক্টলি কতটুক ফোর্স এক্সার্ট করবে? What do you say, everyone? 100 Newton. 100. Same amount. 100, 50, like 200. 100. Huh? 100. 100. Answer is 100. 100 না বলে অন্য কিছু বললে আসলেই প্রবলেম ছিল, বিকজ আমি এটা দেখাই। ইটস নট লাইক আই ডিড নট ডিসকাস দিস উইথ ইউ অল। আগে এটা তোমাদেরকে সবাইকে দেখাই, তারপর আই ওয়েন্ট ব্যাক হিয়ার। So irrespective of the magnitude of the individual charges, they always exert the same force on one another. It doesn't matter kar 10 coulomb or kar 20, they will always exert the same forces on one another. এখন তুমি বলবো না এটা কেমনে হয়, এর চার্জ তো অনেক বেশি, তাহলে আবার সেম ফোর্স কেমনে হয়? ইজি, হ্যাঁ এক্স্যাক্টলি easy explanation যদি আমি বলি, or shortcut explanation, হ্যাঁ easy explanation হলো থার্ড ল, মানে কোনো আর ভেজাল নাই, অ্যাকর্ডিং টু থার্ড ল, দ্যাটস ইট। মানে ইজি ওয়ে আউট। তুমি বলবা না, আই ডোন্ট ওয়ান্ট দ্য ইজি ওয়ে আউট, আমি একটু ডেপথ থেকে, একটু ডিটেইলস থেকে দেখতে চাই যে সেম চার্জ না হওয়া সত্ত্বেও কিভাবে একজন আরেকজনের উপরে এক্স্যাক্টলি সেম ফোর্স এক্সার্ট করে। আচ্ছা, সো সেই পার্টটা বোঝার জন্য ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এটা কি টাইপের ফোর্স, হোয়াট ফোর্স আর উই ডিলিং উইথ, ইজ ইট আ কন্ট্যাক্ট ফোর্স অর আ নন কন্ট্যাক্ট ফোর্স? non-contact force, absolutely right. So contact ছাড়াও আমি যদি জিজ্ঞেস করি, কোনো কন্ট্যাক্ট নাই, এই চার্জ এর বি এর সাথে absolutely no contact whatsoever, you are 100% right. So contact না থাকা সত্ত্বেও কিভাবে সেম ফোর্স এক্সার্ট করতেছে, or ফোর্সই বা কিভাবে এক্সার্ট করতেছে, সেম বাদ দাও, you just answer me, যদি কন্ট্যাক্ট না থাকে তাহলে কিভাবে ফোর্স এক্সার্ট করে? Anyone, any ideas in your head? কিছু মাথায় আসে? যে সেম ফোর্স না থাকা সত্ত্বেও, সেম চার্জ না থাকা সত্ত্বেও কিভাবে সেম ফোর্স এক্সার্ট করে, বা ফোর্স কিভাবে এক্সার্ট করে কন্ট্যাক্ট ছাড়া? What do you say? Anyone? যে চার্জ এর বি এর সাথে কোনো কন্ট্যাক্ট নাই, বি এরও এর সাথে কোনো কন্ট্যাক্ট নাই, কন্ট্যাক্ট ছাড়া তাহলে ফোর্স কিভাবে এক্সার্ট করে? এনিওয়ান ট্রাই তো করো রে বাবা। হ্যাঁ শুনি না, কিচ্ছু মাথায় আসে না? আচ্ছা, about this, আচ্ছা সো ফোর্স হয় অ্যাট্রাকশন ফোর্স। আচ্ছা আচ্ছা, অ্যাট্রাকশন তো হলো না, আমি বলতেছি, এক্সপ্লেইন করতেছি, শুনো আমার কথা। আচ্ছা আচ্ছা ওয়েট করো। আমরা যখন we use the term non contact force, এখানে এই যে ফোর্সটা এক্সার্টেড হচ্ছে, that is definitely non contact, that's granted, that's fine, no problem there. আমার question for all of you is, এই যে ফোর্সটা এক্সার্ট করলো, non contact force, তাহলে ফোর্স কিভাবে এক্সার্টেড হয়? non contact, that's fine, but how does the force originate, or in other words, where does the force originate? This is also called field force. নন কন্ট্যাক্ট ফোর্সের আরেক নাম হলো ফিল্ড ফোর্স। গাইস সবাই শুনতেছো আমার কথা? এভরিওয়ান, ফিল্ড ফোর্স। এখন ফিল্ড থাকার জন্য নাম্বার 1 প্রিরিকুইজিট কি? ফিল্ড থাকতে হলে আমার কি থাকতে হবে? ফিল্ড লাইন্স থাকতে হবে। আর ফিল্ড লাইন্স থাকলে যে ফোর্স হবে তা কিন্তু না, ফোর্সটা আসে ডিউ টু দ্য ইন্টারাকশন অফ দ্য টু fields, or in other words, interaction of field lines.
সো যখনই ইন্টারঅ্যাকশন অফ ফিল্ড লাইন্স আসবে একটা ফোর্স এক্সার্টেড হবে। গাইজ আমি এত স্লোলি কেন যাচ্ছি জানো? বিকজ 100% এই সেম কনসেপ্ট তোমার 2 দিন পর আমরা ম্যাগনেটিক ফিল্ড স্টার্ট করব, এই সেম জিনিসগুলো আবার লাগবে। আমরা ম্যাগনেটিক ফিল্ড লিটারালি ইলেকট্রিক ফিল্ড স্টার্ট করছিলাম, আমি তোমাকে কোন কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম ফিল্ড, তোমার অ্যান্সার দিছিলা অনেকে শিখার পরে ফিল্ড ইজ দ্য রিজন ওয়্যার ফোর্স অ্যাক্টস। তখন আই আস্কড ইউ অল তাহলে আমাকে বলো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনিশন কি? তখন তোমরাও সেটা অনেকে কারেক্টলি অ্যান্সার করতে পারছো। ইলেকট্রিক ফিল্ড ইজ আ রিজন ওয়্যার ইলেকট্রিক ফোর্স অ্যাক্টস অন চার্জড বডিজ। এক্স্যাক্টলি সেম ওয়েতে কয়েকদিন পরে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড স্টার্ট করবো, আই উইল বি আস্কিং ইউ ম্যাগনেটিক ফিল্ড কি, তখন অ্যান্সার দিবা ম্যাগনেটিক ফিল্ড ইজ এ রিজন ওয়্যার ম্যাগনেটিক ফোর্স অ্যাক্টস ব্লা ব্লা ব্লা, একই জিনিস। তারপরে আরো কয়েক মাস পরে যখন আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড জিজ্ঞেস করব, একই অ্যান্সার, একই এক্সপ্লেনেশন। সো ফিল্ড থিওরি বুঝাটা স্টার্ট করলাম তো এখন, ইনসাইড আউট এখনই বুঝে নাও, তাহলে পরের টপিক গুলোতে কোনো আমার এত জিনিস এতবার রিপিট করা লাগবে না। গাইস সবার কি ক্লিয়ার হইতেছে কনসেপ্টটা? Yes, sir. 3টা কোয়েশ্চেন। I have 3 questions to all of you. Number 1, কোনো কন্ট্যাক্ট নাই তাহলে ফোর্স এক্সার্টেড কিভাবে হয়? ফোর্স এক্সার্টেড হয় বিকজ, আর ফোর্সের নাম কি? ফিল্ড ফোর্স। ওকে, ফিল্ড ফোর্স এক্সার্টেড কিভাবে হয়? ডিউ টু দ্য ইন্টারঅ্যাকশন অফ ফিল্ড লাইন্স। এইখান থেকে একটা কনফিউশন অ্যারাইজ করে স্টুডেন্টদের মাথায়, সেটা হলো ফিল্ড লাইন্স থাকলে কি ফোর্স থাকবে? নো, আই রিপিট, ফিল্ড লাইন্স থাকলেই ফোর্স থাকবে না। আমি একটা এক্সাম্পল বলি, গাইস প্লিজ নোটিস করো কেয়ারফুলি। এটা খুবই ডিটেলসে বুঝতে হবে। আমরা যে ফার্স্টের দিকের ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দেখতেছিলাম, রাইট? আই ব্রিং ইন আ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। সো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের এই সাইডটা দিলাম আমি পজিটিভ, এই সাইডটা দিলাম আমি নেগেটিভ, আর পজিটিভ থেকে নেগেটিভে ফিল্ড লাইন্স আঁকলাম। উই অল নো ফিল্ড লাইন্স অলওয়েজ ফ্লো ফ্রম পজিটিভ টু নেগেটিভ। না, এত কাছাকাছি দিলে তো 100টা দেওয়া লাগবে, আমি সিম্পলি 5-6টা দিই। 1 2 3 4 5 and finally 6টা দিলাম। ওকে, ডান। 6টা ফিল লাইন আঁকলাম। আচ্ছা, এটা আমার 2টা প্লেট। This is a plate, this is another plate. হ্যাঁ, এখন আমি যদি তোমাকে একটা পিং পং বল নিয়ে আসি বা একটা ছোট্ট স্টিল স্ফিয়ার, কোনো চার্জ নাই, দেখো স্টিল স্ফিয়ার, স্টিল না অ্যাকচুয়ালি উডেন স্ফিয়ার, স্টিল হলে একটু সমস্যা আছে, ইন্ডাকশনের একটা কনসেপ্ট চলে আসে, একটা উডেন স্ফিয়ার। বা ছোটবেলায় তোমরা ওই যে বিবি গান দিয়ে খেলছো? এনিওয়ান হ্যাজ এনিওয়ান এভার প্লেড উইথ আ বিবি গান? ওই যে এরকম পুতির মতো বুলেটস ভিতরে ইয়ে করে। Yes, sir. এখনো খেলো? আচ্ছা আচ্ছা, দিস আর কল্ড প্যালেটস, রাইট? সো এই ছোট ইয়েগুলোকে প্যালেটস বলা হয়। সো লেটস সে দিস ইজ আ প্লাস্টিক প্যালেট। পিপি লিখলাম, প্লাস্টিক প্যালেট। ওকে, তুমি এর ভিতরে ড্রপ করে দাও। ডু ইউ থিংক এই যে ওর পড়ার পথে ওর উপরে এই ফিল্ডটা, দেয়ার ইজ আ ফিল্ড মানে কনসিস্টস অফ field lines. Guys, খুব carefully দেখো, okay? I have a field মানে হলো consists of field lines. ওর ভিতরে আমি একটা প্লাস্টিক প্যালেট ড্রপ করলাম। Now my question to all of you is, এই প্লাস্টিক প্যালেটটার উপরে আমার এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডটা কোনো ফোর্স এক্সার্ট করবে নাকি করবে না? Take your time and answer me guys quickly. এই প্লাস্টিক প্যালেটটার উপরে করবে নাকি করবে না? What do you say? করবে না তো। করবে না, absolutely right, করবে না। Can you answer or explain this answer of yours যে কেন করবে না তুমি বলতেছো? ফিল্ড আছে তো, এই যে ফিল্ডের ডেফিনিশন না, কোনো চার্জ নাই। এক্স্যাক্টলি, ফিল্ড ইজ আ রিজন ওয়্যার ফোর্স অ্যাক্টস। তুমি বলবো ওকে ফাইন, তাহলে আমি প্লাস্টিক প্যালেটটা তো আনচার্জড, আর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলে কথা না, যে কোনো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনিশন হলো ইটস আ রিজন ওয়্যার ইলেকট্রিক ফোর্স অ্যাক্টস অন চার্জড পার্টিকলস। যেহেতু এই প্লাস্টিক প্যালেটটার কোনো চার্জ নাই, সেহেতু ওর উপরে ফোর্স এক্সার্ট করবে না। You know what? That would also be an easy explanation ওই থার্ড লর মতো। এখন ফোর্সের অরিজিনটা, চার্জ হইলেও বা কোথা থেকে ফোর্স আসে সেটা যদি একটু আমরা দেখি। Let's say this, I replace the plastic pellet with a charged oil drop.
I replace the plastic pellet with a charged oil drop. এবার আমি একটা চার্জড অয়েল ড্রপ যখন ভিতরে নিয়ে আসলাম, দিস ইজ চার্জ বাই দ্য ওয়ে, লেটস সে দিস ইজ পজিটিভলি চার্জ। তুমি বলবা আরে এখন তো খুব ইজি, পজিটিভটা ওকে রিপেল করবে, এট দ্য সেম টাইম নেগেটিভটা ওকে অ্যাট্রাক্ট করবে, এই জন্য ওর উপরে ওভারঅল একটা রাইট সাইডে ফোর্স এক্সার্টেড হবে। গাইস এতটুকু কি ক্লিয়ার? ওকে এক্সিলেন্ট, নাও হিয়ার মি আউট। শুনো, সবই ঠিক আছে, কিন্তু ফোর্স আসতেছে কোথা থেকে? ফোর্স আসতেছে বিকজ এই পজিটিভ প্যালেটটার ইট হ্যাজ আ ফিল্ড অফ ইটস ওন, আর ফিল্ড অফ ইটস ওন, and you know what that field is, radial electric field, আর পজিটিভ চার্জের ফিল্ড হয় হলো আমার রেডিয়ালি আউটওয়ার্ড। আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি এই জায়গায় how many fields are there, যদিও ভালো হয় না ডায়াগ্রাম, but that is irrelevant. My question to all of you would be, how many fields do you see here? কয়টা ফিল্ড আছে এখানে বলো তো? কয়টা ফিল্ড লাইন জিজ্ঞেস করি না, খেয়াল রাখো আমি জিজ্ঞেস করছি ফিল্ড আছে কয়টা। What is your answer? 3. দুইটা। এখন then if I ask you to identify the two fields, কি কি আইডেন্টিফাই করবা? একটা হলো আমার এটা কি uniform exactly the field Uniform. uniform বলা লাগবে দরকার নাই, you can directly stick to the field between the two plates, আর একটা হলো the field around the point charge. So these are the two fields. যখনই দুইটা ফিল্ডের ফিল্ড লাইনস গুলা ইন্টারঅ্যাক্ট করা স্টার্ট করে, you know what, ফিল্ড লাইনস না বলে you can directly jump to whenever two fields interact with one another a force is exerted. গাইস রিলেট করতে পারতেছো নাকি বেশি ডেপথে চলে গেলাম? এগুলো লাগবে, না লাগলে বলতাম না। এভরিওয়ান, সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার এই কনসেপ্টটা মাত্র যেটা বললাম? Yes, sir. ওকে এক্সিলেন্ট, নেক্সট আসি। এটা কি ওই যে ওই ইলেকট্রিক ফিল্ডের সাথে ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করলে যে পড়ছিলাম ওদের হচ্ছে ওইটা? এক্স্যাক্টলি, এটাকে বলে মোটর ইফেক্ট। কয়দিন পরেই আমার লাগবে এটা, উইল হ্যাভ টু গো দেয়ার। আমাকে একটা ভালো রিমাইন্ডার দিচ্ছে তাজওয়ার, আমাকে বলছে যে টকিং অ্যাবাউট চার্জেস, আমার ল্যাপটপে বেশি চার্জ নাই, সো চার্জ দিতে বলছে, একটু ওয়েট করো আমি চার্জারটা কানেক্ট করে নিই, গিভ মি 10 সেকেন্ডস। ওকে ডান, নেক্সট আসি। এভরিওয়ান গাইস নোটিস করি সবাই, তাহলে এবার নেক্সট পার্টে আসতেছি আমি এই জায়গায়। This was the easy explanation. এখন আমি যদি এই দুইটা চার্জের কথা বলি, আচ্ছা doesn't have to be a uniform and a radial electric field. No, this works for all fields, all forces, all field forces, all non-contact forces. যে ওরা একজন একজনের উপরে কিভাবে ফোর্স এক্সার্ট করে, field forces গুলা by the interaction of the two fields. তার মানে আমি যদি এটাকে আরেকটু ইজি করে দেই, স্যার জি স্যার বলেন। স্যার এই পার্টিকল এ আর বি যে দুইটা ফোর্স মানে দুইজনের দিকে অ্যাট্রাক্ট করছে, তো বেসিক্যালি তো এটা ওই রেডিয়াল ইলেকট্রিক ফিল্ডটাই মানে মানে বলতে গেলে যে ইন্টারসেক্ট করার পর ফোর্সটা আসছে ওইটাই না স্যার বেসিক্যালি? ইন্টারসেক্ট স্যার, ইন্টারসেক্ট কিন্তু করে না, এটা মাথায় রাখো। when it comes to electric fields, ফিল্ড গুলা কিন্তু একটাকে ইন্টারসেক্ট করে না, ইন্টারঅ্যাক্ট করে। একটা দুইটা ফিল্ড ইন্টারঅ্যাক্ট করা মানে হলো পজিটিভ আর নেগেটিভ। আমি ইন্টারসেক্ট বলতে ইউ মাইট বি ওয়ান্ডারিং যে এরকম করতেছে, পজিটিভ একটা দিকে গেল নেগেটিভ এর দিকে গেল, নো, এরকম কিন্তু কাজ করবে না। নো, দিস ইজ নট হোয়াট উই কল, হোয়াট উই মিন বাই ইন্টারঅ্যাক্ট। ইন্টারঅ্যাক্ট মানে হলো পজিটিভ আর নেগেটিভ আসলে দে গেট জয়েন্ট, এরকম জয়েন্ট হয়ে যায়, বুঝতেছো? সো জয়েন্ট হয়ে যাওয়াকে ক্যান উই ইউজ দ্য টার্ম ইন্টারসেক্ট? এটার জন্য খেয়াল করে দেখো তো, ইউজ করতে পারবো জুবায়ের?
না স্যার। তো এই ফর্মটা পেলে what we can say is the two fields have interacted. Clear? জি স্যার, সো এই জন্যই তো রেজাল্টেন্ট ফোর্স আই থিংক অ্যাক্ট করে। রাইট রাইট। সো আমি যদি চার্জের কনটেক্সট থেকে বলি, ইন্ডিভিজুয়াল চার্জেস, রাইট? সো ওর চার্জ কম, ওর চার্জ বেশি। গাইজ এভাবে মাথায় রেখো তো। আমি যদি এই কনসেপ্টটা আরেকবার একটু দেখাই, আমি পেজটা ওপেন করে রাখি, I don't need this right now, এটা লাগবে আমার। আচ্ছা এইটা দেখাই। সো লেটস সে এদের দুজনেরই চার্জের ভ্যালু সেম, খেয়াল রাখো ওদের দুজনের চার্জের ভ্যালু সেম, and that's why they have the same number of field lines. আমি যদি ভ্যালু বলি, লেটস সে this is 10, actually let's stick to NC as in Nerulon, আর ওরটা ধরলাম 10। যখন দুইজনেরই চার্জের ভ্যালু সেম, দুইজনের কিন্তু নাম্বার অফ ফিল্ড লাইনসও সেম থাকবে, রাইট? নাম্বার অফ ফিল্ড লাইনস, or in other words ফিল্ড লাইনসের ডেনসিটি সেম। কিন্তু যখনই ওকে আমি 10 এর জায়গায় লেটস সে 20 করে দিব, তোমার কমন সেন্স কি বলে? উইল ইট নাও হ্যাভ দ্য এক্সাক্ট সেম নাম্বার অফ ফিল্ড লাইনস? তোমার কমন সেন্স কি বলে আমাকে বলো তো? নাম্বার অফ ফিল্ড লাইনস কি এবার সেম থাকবে? What do you say everyone? পারবে না স্যার? অফ কোর্স পারবে। তুমি কিন্তু একটার সাথে একটা কোনোভাবেই মিলাই ফেলা যাবে না গাইস। আই এম রিমাইন্ডিং ইউ ওয়ান মোর টাইম, নাম্বার অফ ফিল্ড লাইনস আর ফোর্সের ভ্যালু সেম। ওর যদি চার্জ বেশি হয় ওর থেকে, মানে ওর যদি চার্জ বেশি হয় ওর থেকে, ওর নাম্বার অফ ফিল্ড লাইনস ও ডেফিনেটলি গ্রেটার হবে, কোনো ডাউটই থাকে না যেন এটা নিয়ে মাথায়। সো ওর ইয়ে বেশি হওয়ার কারণে, চার্জ বেশি হওয়ার কারণে ওর নাম্বার অফ ফিল্ড লাইনসও বেশি, দ্যাটস ফাইন। ওর নাম্বার অফ ফিল্ড লাইনস বেশি, লেটস সে ধরো কতটুকু বেশি, একদম ডাবল করে দিলাম, ওর নাম্বার অফ ফিল্ড লাইনসও বেশি। কিন্তু স্যার এটা এই বেশির জন্য যে ফোর্সেস এটা পড়বে, ওটা দুইজনের উপরেই পড়বে, তাই না? হ্যাঁ আসতেছি, ফোর্সটা তো পড়ে ইন্ডিভিজুয়াল, এখন কিন্তু আইসোলেটেড, দিস আর টু আইসোলেটেড চার্জেস, মানে ওর সাথে ওর কোনো লিংক নাই, এ আর বি এর নো লিংক হোয়াটসএভার, ও ধানমন্ডি ও মোহাম্মদপুরে কোনো কানেকশন নাই। বাট ওয়েন ইউ ব্রিং দেম ক্লোজার, এইবার কিন্তু ওদের ফিল্ড গুলা ইন্টারঅ্যাক্ট করা স্টার্ট করবে। আমি এটা বোঝানোর জন্য আই থিঙ্ক দিস ডায়াগ্রাম ইজ দ্য মোস্ট ইউজফুল। অনেক টাইম লাগছে ফর মি টু কাম আপ উইথ দিস ডায়াগ্রাম, ইনফ্যাক্ট আই ড্রু দিস মাইসেলফ অ্যাজ ওয়েল, অনেক টাইম লাগছে এটা ফিগার আউট করতে। আচ্ছা এটা পজিটিভ না নেগেটিভ, ইফ সিন্স দ্যাট ইজ ইররিলেভেন্ট, আমি কিন্তু অ্যারো ডাইরেকশনও দেই নাই। টু আইসোলেটেড চার্জেস, তার মানে এই চার্জের সাথে এই চার্জের নো কানেকশন, সেপারেটলি আছে। আর ইন ক্লোজ প্রক্সিমিটি, তার মানে ওদেরকে আমি এবার কাছাকাছি নিয়ে আসলাম। ইউ ক্যান ক্লিয়ারলি সি চার্জ 1টা মাচ গ্রেটার দেন চার্জ 2, চার্জ 1 এর ভ্যালু কিন্তু চার্জ 2 এর থেকে অনেক বেশি। এই জন্যই মাত্র আমি কষ্ট করে কেন আঁকলাম, এখানে আঁকাই ছিল, এই জন্যই কিন্তু ইউ ক্যান সি যে Q1 এর নাম্বার অফ ফিল্ড লাইনসও Q2 এর থেকে অনেক বেশি। ইন্ডিভিজুয়াল নাম্বার অফ ফিল্ড লাইনস বেশি হইতে পারে, বাট যখন ওরা ইন ক্লোজ প্রক্সিমিটিতে ইন্টারঅ্যাক্ট করবে, দ্য ওয়ার্ড ইউ হ্যাভ টু লুক আউট ফর ইজ ইন্টারঅ্যাক্ট। যখন ওরা একজন একজনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, খেয়াল করে দেখো তো, ইন্টারঅ্যাক্ট কি কখনো ডিফারেন্ট নাম্বার অফ ফিল্ড লাইনস দিয়ে করতে পারে? লেটস সে তুমি হ্যান্ডশেক করবা, right? When you shake your hands, unless you are Narendra Modi, ও কিন্তু এক হাত দিয়ে ধরে আবার দুই হাতে এভাবে ধরে, it's very weird and awkward for other people. Normally how do people shake their hands? একজন যদি এক হাত বাড়ায় দেয় আর একজনও একটা হাতই দিবে। Guys, do you see where we are going with this? দুইজন মানুষ ইন্টারঅ্যাক্ট করলো থ্রু হ্যান্ডশেক, তো ওদের কয়টা হাত ইন্টারঅ্যাক্ট করতেছে? দুইটা হাতই কিন্তু, the same number of hands. তাহলে দেখো তো Q1 আর Q2 যদি ইন্টারঅ্যাক্ট করা স্টার্ট করে, ইন্ডিভিজুয়ালি ওদের অনেক থাকুক না হাত থাকুক, কোনো ডিফর্মিটির কারণে একজনের 6টা হাত থাকতে পারে, রাইট? বাট দ্যাট ইজ ইররেলেভেন্ট। হোয়াটস রেলেভেন্ট ইজ ইন্টারঅ্যাক্ট করবে ওরা সব সময় সেম নাম্বার অফ ফিল্ড লাইনস দিয়ে, দ্যাটস ওয়াই উই ইউজ দ্য টার্ম ইন্টারঅ্যাক্ট। একজন একজনের সাথে লিঙ্কড হবে, এটা তো কখনোই পসিবল না যে ওর সাইড থেকে ও 10টা পাঠাইলো, ওর সাইড থেকে 2টা পাঠাইলো, নো দ্যাট ডাজন্ট ওয়ার্ক, তাহলে তার ইন্টারঅ্যাক্ট হয় না। গাইজ বুঝতে পারতেছো সবাই পয়েন্টসটা কি বললাম? তাহলে the most important thing একদম clear your head and grasp it like this, যে individually ওদের চার্জ ডিফারেন্ট থাকার কারণে ওদের নাম্বার অফ ফিল্ড লাইনস ডিফারেন্ট থাকতে পারে, that's fine, granted. নাম্বার অফ ফিল্ড লাইনস ডিফারেন্ট থাকলেও
একজন একজনের সাথে interact করবে with the same number of fill lines, and it is the number of fill lines, sorry, it is the interaction of the fill line that gives rise to the force. যেহেতু ওরা interact করতেছে with the same number of fill lines, এই জন্য ওদের উপরে exactly the same force will act on each other, or in other words they would exert the exact same force on each other. দেখো তো guys, clear নাকি এই পার্টটা? everyone, সবাই কি ক্লিয়ার? আমি কি কোন একটা পার্ট আরেকবার একটু এক্সপ্লেইন করলে ভালো হয়? কোন পার্ট যদি মনে করেন এখনো ক্লিয়ার হচ্ছে না, you can ask me one more time, and before asking me I would suggest everyone to go through this paragraph. এই প্যারাগ্রাফটা আরেকবার একটু পড়ো please, quickly everyone, go through this paragraph one more time, quick. পড়ছো সবাই? Yes, sir. Okay, so next যাই. নোটিস করো। আচ্ছা, this would be interesting. আমি যদি সার্কুলার মোশনের লেকচার শিটটা বের করি, প্লিজ ডোন্ট মেক মি actually find that out. আমি যদি বের করি, you would see একদম প্রথমে there are two diagrams. আমার লেকচার শিটে সার্কুলার মোশনে there are two diagrams. একটাতে I said যে I have an orbit like this. Let's say this is the sun and this is the earth. So earth sun ke orbit করে করার জন্য, as in earth এর circular motion এ থাকার জন্য ওর উপর একটা force লাগে, and we know the name of that force, that is centripetal force. And we also went ahead by saying যে centripetal force আকাশ থেকে আসতে পারে না, কারো না কারো এই centripetal force টা provide করতে হয়. And in the case of earth and sun, who is it that provides the necessary centripetal force? What do you say, guys? Earth আর sun এর জন্য who is it that provides the necessary centripetal force? কে provide করে? তুই না, force এর নাম কি? Gravitational force. Gravitational force. So when it comes to earth and sun, it is the gravitational force that provides the necessary centripetal force. Absolutely right. So that was telescopic view te. আমি যদি এইবার how do I put this, microscopic view তে এসে earth আর sun নিয়ে কথা না বলে we talk about a hydrogen atom, একটা proton, আর এই জায়গায় by the way hydrogen এর nucleus টাই কিন্তু just একটা proton, and we have an electron here, and you can clearly see the electron is orbiting the nucleus. ইলেকট্রনটা আমার নিউক্লিয়াস as in proton কে অরবিট করতেছে। এইখানেও if I ask you ইলেকট্রনটার এই অরবিট করার জন্য ওর তো একটা ফোর্স লাগবে, ইলেকট্রনটার এই অরবিট করার জন্য the electron requires a force. Can anyone identify that force for me? What is the name of that force? Anyone? Anything at all? Shwina, বলতে পারবা? Of course centripetal force, কিন্তু my question to all of you is who is it that's going to provide the necessary centripetal force in this context? আর তার সাথে গ্র্যাভিটি ছিল, প্রোটন আর ইলেকট্রনের জন্য what is the name of that force, or which force will provide the necessary Electrostatic force. or একদম simply put you can call it electric force. Absolutely acceptable. তুমি যদি directly okay electric force বলো, absolutely fine. গাইস সবাই বুঝতে পারতেছো আমার কথা? সো এই ইলেকট্রনটার উপরে এই যে এই ডাইরেকশনে একটা ইলেকট্রিক ফোর্স অ্যাক্ট করবে, let's call this Fe.
at any given point, তো যেই পয়েন্টে থাকুক না কেন সব পয়েন্টে tangentially, এটা ওর tangential velocity direction of motion এর সাথে perpendicular একটা force act করার কারণেই কিন্তু it continuously changes its direction. So you focus on this. Can I say Fe or electric force provides the necessary centripetal force Fc. এখন আমরা কিন্তু অলরেডি আজকে আমাদের ক্লাসের the very first topic that we had learned today সেখানে আমরা শিখছি যে ইলেকট্রিক ফোর্সের কুলম্বস ল এর থ্রুতে ইকুয়েশন কি হয় what is the equation for electric force it's k q1 q2 by r square and আমরা এটাও জানি যে সেন্ট্রিপিটাল ফোর্সের ইকুয়েশন কি হয় দুইটা হয় either mv square by r or mr omega square for all intents and purposes let's stick to mv square by r দেখো তো এইটার ভিতরে ইন্ডিভিজুয়াল ভ্যালুস গুলো বসাই দিলেই যেই কোয়ান্টিটি আমাকে বের করতে বলবে আই ক্যান ফাইন্ড দ্যাট আউট সবাই কপি বের করো এভরিওয়ান টেক আউট ইওর কপিজ এটা শেষ করতে হবে আজকে এভরিওয়ান প্লিজ টেক আউট ইওর কপিজ কুইকলি কোশ্চেনটা দেখো ক্যান ইউ অল সি মাই স্ক্রিন গাইস Yes, sir. Yes, sir. what I do যখন এই লকডাউন আর এসব না থাকে আমি তো প্রিন্টেড দিয়ে দেই এই জায়গাটাতে অনেক সময় আমি না দিয়ে তোমাদেরকে লিখতে দেই এই জায়গাটা তোমাদেরকে দিয়ে আমি কমপ্লিট করাই এখন আমার একই জিনিস করতে হবে গাইস প্লিজ কমপ্লিট দিস বসে দেখো না আর ডোন্ট শাউট আউট দ্য অ্যানসার ওয়ান্স ইউ আর ডান তোমার অ্যানসার যাই হোক হইলে হবে না হইলে নাই নো ওয়ান ইজ হিয়ার টু জাজ ইউ ট্রাস্ট মি অন দ্যাট ওয়ান ইউ জাস্ট রাইট ডাউন ইউর অ্যানসার ইন দ্য চ্যাট বক্স ক্যামেরাস অন গাইস আই নিড টু সি ইউ গাইস এট ওয়ার্ক আমি দেখতে চাই সবাই কাজ করতেছো এভরিওয়ান প্লিজ সুইচ অন ইউর ক্যামেরাস প্লিজ সবাই ক্যামেরা সুইচ অন করে কাজে লেগে যাও you have the answer the question in front of you যা যা দরকার you have everything in fact আমি তোমাকে মাত্র দেখায়ও দিলাম যে অ্যাপ্রোচটা কি হবে কিভাবে তুমি স্টার্ট করবে এটা কোন জায়গায় আটকে গেলে you can ask me right away কোনো প্রবলেম নাই but please get to work বসে থেকো না এটা তোমার ভিতরে কিন্তু তোমার জন্য কিন্তু কে এর ভ্যালু লাগবে আই হোপ ইউ অল রিমেম্বার দ্য ভ্যালু অফ কে কে এর ভ্যালু মনে আছে সবার কে এর ভ্যালু মনে আছে নাকি লিখে দিব কে এর ভ্যালুটা জি স্যার লিখে দেই তোমার দুইটা জিনিস লাগবে mass of electron দেওয়া charge of electron দেওয়া অ্যাকচুয়ালি আর কিছু লাগবে না except for k এর ভ্যালু k এর ভ্যালু হলো আমার ভ্যালু অফ k is 8.99 times 10 to the power 9 this is the value of k কমপ্লিট করো সবাই আর আমাকে অ্যানসার বলো না বলো না কমপ্লিট করে আমাকে একটু চ্যাট বক্সে লিখে দাও বসে দেখো না আমি দেখতেছি সবাইকে গান গায় কে ক্যামেরাটা অন রাখো প্লিজ
Guys, হয় নাই এখনো? Should have been done by now. বাকিদের অ্যান্সার কোথায় গাইজ? আমি বুঝতেছি না what's going wrong. আরেক স্যার হয়ে গেছে 2.19 into 10 to the power 6 লিখো, বক্সে অ্যান্সার লিখো। সাফকাত হয়েছে? জুবায়ের? জি স্যার, একই অ্যান্সার 2.1 into 10 to the power 6 আসে। আচ্ছা, ওনাকে আবার আমাকে প্রাইভেটলি পাঠাচ্ছ, আমাকে প্রাইভেটলি পাঠানোর দরকার নাই। আমি একবার বলছি যে তোমার অ্যান্সার এখানে কেউ দেখলো, ইটস অ্যাবসলিউটলি ফাইন, নো ওয়ান ইজ হিয়ার টু জাজ ইউ। তো যারা লিখছো, ওকে দ্যাটস গ্রেট, এভরিওয়ান gave their answer 2.18 times 10 to the power 6. 2.18 times 10 to the power 6, এটা তোমরা অ্যান্সার দিছো। ওকে, why don't I show you my working? ও করি তো নাই, আচ্ছা আচ্ছা, তাহলে আমি কি তাড়াতাড়ি করে দিব এটা? এটা কি করা লাগবে? anyone here who is facing difficulty in solving this question? everyone? এটা কি আমার করে দিতে হবে? গাইজ একটু বলো, নাহলে আমি কেমনে বুঝবো? is there anyone here যার এটা ফিগার আউট করতে প্রবলেম হচ্ছে? ওকে, গ্রেট। 2.19, যেহেতু আমাকে এখন পর্যন্ত কেউ বলে নাই, লেট মি অ্যাজিউম যে কারো কোনো প্রবলেম হয় না এটা ফিগার আউট করতে। শুড আই মুভ অন এভরিওয়ান? ওকে ফাইন। এবার আমরা নেক্সট টপিকে যাব, যেটার নাম হলো ইলেকট্রিক ডাইপোল। নাও উইল অ্যাড্রেস ইলেকট্রিক ডাইপোল। কি আছে ইলেকট্রিক ডাইপোলে দেখি। An electric dipole consists of a positive and a negative charge separated by a distance. The diagram below shows a positive and a negative charge separated by distance d and the field lines between and around them. Okay, it can be concluded from the diagram that the density, guys, is খুব important. Notice করো এটা, ডাইপোলের এই কনসেপ্টে এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, it can be concluded from the diagram that the density of the field lines is greatest nearest to the charged particles. চার্জের আশেপাশে এই রিজিয়নগুলোতে আমার ডেনসিটি সবথেকে বেশি। খেয়াল রাখো, nearest to the charged particles, and therefore the electric field strength is also the greatest at these two positions. যেহেতু এই জায়গায় চার্জের ডেনসিটি সবথেকে বেশি, এই জন্য এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ তো তত বেশি, বিকজ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এক্স্যাক্টলি কি ডিটারমাইন করে? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ডিটারমাইন করে আমার ফিল্ডটা কতটুক স্ট্রং। ইজন্ট ইট ভেরি অবভিয়াস গাইজ, যে আমার ফিল্ড লাইনস যত ক্লোজ টুগেদার হবে আমার ফিল্ড স্ট্রেংথ তত বেশি। It is also the greatest at these two positions. আচ্ছা, কোন জায়গায় যে রেড পার্টস গুলো? Conversely, এবার ওটা থেকে দেখো, density of the field lines is lowest midway between the two charges. তুমি দেখো তো এখানে ডেনসিটি বেশি, মাঝখানে যেতে থাকো এই রিজিয়নটাতে ডেনসিটি সবথেকে কম, আবার এখান থেকে এখানে সবথেকে কম, আবার এই জায়গা থেকে তুমি চিন্তা করো এদিকে যেতে থাকলে ডেনসিটি সবথেকে কম। ইনফ্যাক্ট এই পার্টটা হলো আমার লোয়েস্ট ডেনসিটির থেকে এদিকে গেল বাড়তে থাকে, এদিকে গেল ডেনসিটি ইনক্রিজেস।
এদিকে গেলে ডেনসিটি ইনক্রিজেস, এইদিকে গেলেও ডেনসিটি ইনক্রিজেস। এই যে দেখো ফিল্ড লাইনস গুলো কত ক্লোজ টুগেদার, তাহলে মাঝখানটাতে আমার ডেনসিটি সব থেকে কম দেখে মাঝখানটাতে আমার স্ট্রেংথও সব থেকে কম। Conversely, the density of the field lines is lowest midway between the two charges, and therefore the field strength is also lowest at this position. Guys, সবাইকে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? You have to talk to me, guys. একটু আমাকে বলো এতটুকু বুঝতে কারো কোনো রকম কনফিউশন হচ্ছে নাকি? পার্টটা রিলেট করা, আমি আবারও বলে নিচ্ছি কোন পার্টের কথা বলতেছি আমরা, ডেনসিটির সাথে স্ট্রেংথের পার্টকে লিংক করার কথা বলতেছি। ওকে, নেক্সটে চলে যাই তাহলে। A positively charged particle is placed at A. এই জায়গায় একটা পজিটিভলি চার্জ পার্টিকেল আমি প্লেস করলাম and travels in a straight line through B and reaches C. এই চার্জ পার্টিকেলটা ট্রাভেল করলো B এর মাঝখান দিয়ে যে C তে যেয়ে রিচ করলো। The graphs below show how the resultant force, the acceleration and the velocity varies with distance for the point charge. এই পয়েন্ট চার্জটার acceleration, velocity, distance time graph দেখতে কেমন হবে? দেখো তো পুরাপুরি কিন্তু আমার অনেকটা এস এর ইউনিট 1 এর মতো, ডিসটেন্স টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ। কিন্তু ডু ইউ রিয়েলি থিংক এস এর মতো এত ইজি হবে শেপগুলা? অফ কোর্স নট, এটা বেশ কঠিন হবে। আমি স্লোলি তোমাদেরকে দেখাচ্ছি, কোনো প্রবলেম নাই, খুব কেয়ারফুলি একটু দেখো গ্রাফগুলা। I know এরকম গ্রাফ তোমরা কখনো দেখো নাই, ইটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আমি আস্তে আস্তে এটাকে এক্সপ্লেইন করব। A positively charged particle is placed at A and travels in a straight line through B and reaches C. The graphs below show how the resultant force, the acceleration and velocity varies with distance. Distance এর সাথে কিভাবে ভ্যারি করে সেটা দেখাচ্ছে এখানে। Resultant force, acceleration, velocity টাকে let's put that on hold for the time being, guys. খেয়াল করে দেখো, velocity টাকে let's put this on hold. খেয়াল করে দেখো, let's start with this one first. আমি resultant force আর acceleration কে link করে, if I ask you for an equation that links resultant force and acceleration, তুমি আমাকে কি आंसर দিবা everyone? Can you tell me the equation that links resultant force and acceleration quickly? F equals to ma. equals to ma. F equals ma. So on its way, ওর ম্যাসে তো কোনো চেঞ্জ আসে নাই, যে পার্টিকেলটার কথা হচ্ছে এই যে এই পার্টিকেলটা নিয়ে কথা হচ্ছে, সো এই পার্টিকেলটার তো অন ইটস ওয়ে কোনো ম্যাসে চেঞ্জ আসে নাই, ম্যাস যা ছিল তাই। তার মানে এফ আর এ ওরা দুইজন কিভাবে রিলেটেড খেয়াল করে দেখো তো। How are the resultant force and the acceleration linked or related? How would you say? Directly proportional. যেহেতু resultant force আর acceleration directly proportional, গ্রাফের দিকে তাকায় দেখো, resultant force এর গ্রাফের যা শেপ, আমার acceleration-এরও কিন্তু গ্রাফের এক্স্যাক্টলি the same shape. এটা লজিক কি সেটা তো পরে আসতেছি, কিন্তু আগে থিওরি থেকে বুঝে নেই। যেহেতু resultant force আর acceleration হলো ডাইরেক্টলি প্রপোর্শনাল, সেহেতু resultant force এর গ্রাফের শেপ যা হবে ডিসটেন্সের সাথে, acceleration এর গ্রাফের শেপ এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল। অফ কোর্স ভ্যালুজ ডিফারেন্ট হবে, আই এম টকিং অ্যাবাউট দ্য শেপ। গাইস, এই শেপের পার্টটা বুঝতে পারছো এভরিওয়ান? কিন্তু শেপ এটা কেন হলো, শেপটা কি সেটা কিন্তু এখনো দেখিনি, আমি জাস্ট লিংকিং শেপ অফ রেজাল্টেন্ট ফোর্স এন্ড শেপ অফ অ্যাক্সেলারেশন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার এভরিওয়ান? কেন এরকম শেপ হলো সেটা এখন দেখতেছি। গাইস, প্রপোর্শনাল পার্টটা ক্লিয়ার? Yes, sir. ওকে জি স্যার। ওকে গ্রেট। এখন এই পার্টটা দেখি। স্ট্রেংথ নিয়ে যখন কথা বলতেছিলাম, রাইট, when we were talking about strength, এই জায়গায় স্ট্রেংথ আমার ই, ফিল্ড স্ট্রেংথের ইকুয়েশন মানে ফিল্ড স্ট্রেংথের সিম্বল ম্যাক্স, এই জায়গায় আমার ম্যাক্স, এই জায়গায় আমার ই এর ভ্যালুটা মিনিমাম। দেখো তো স্ট্রেংথ এর ডেফিনিশন কি, একটা চার্জের উপরে কতটুক ফোর্স এক্সার্ট করতে পারবে। গাইস, সবাইকে স্ট্রেংথ ওয়ার্ডটার মিনিং বুঝি আমরা? ফিল্ড স্ট্রেংথ নিয়ে যদি আমি কথা বলি, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, স্ট্রেংথ এই কনটেক্সটে এক্স্যাক্টলি আমরা কি মিন করি স্ট্রেংথ বলতে? স্ট্রেংথ বলতে মিন করি যে একটা চার্জড পার্টিকেলের উপরে কতটুক ফোর্স এক্সার্ট করতে পারবে। গাইস, সবাই কি স্ট্রেংথের মিনিং বুঝতে পারছো এভরিওয়ান? জি স্যার। ওকে,
তাহলে এই পয়েন্টে যদি স্ট্রেংথ ম্যাক্সিমাম হয়, এই পয়েন্টে বা এই রিজিয়নে আমার ফোর্সটাও কি হবে? ম্যাক্স। এই পয়েন্টে মাঝখানে যদি আমার ফোর্স মিনিমাম হয়, সরি ফিল্ড স্ট্রেংথ মিনিমাম হয়, তাহলে আমার ফোর্সটাও হবে মিনিমাম। এন্ড ফাইনালি এই রিজিয়নে যদি আমার স্ট্রেংথ মিনিমাম সরি ম্যাক্সিমাম হয় ফিল্ড স্ট্রেংথ, আমার ফোর্সও হবে ম্যাক্সিমাম। গাইস দেখো তো, ম্যাক্স থেকে স্টার্ট অফ করলো, মিনিমাম হইলো, আবার ম্যাক্সিমাম হইলো, ম্যাক্স থেকে স্টার্ট করে মিনিমাম আবার ম্যাক্সিমাম। গ্রাফটা কেমন হবে দেখতে? এই জায়গায় এতে ফোর্স হলো ম্যাক্স, বিতে যখন চলে যাবে অ্যাজ ইন মিডওয়ে, বিতে মিডওয়ে, সেই জায়গায় ফোর্স হলো আমার মিনিমাম, আবার অল দ্য ওয়ে যখন ব্যাক করবে সিতে ফোর্স আবার হয়ে যাবে ম্যাক্সিমাম। অ্যাবসলিউটলি ক্লিয়ার গাইস? এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো ফোর্সের পার্টটা? ইয়েস স্যার। ওকে, তাহলে ফোর্স যদি এইভাবে বিহেভ করে, ইফ ফোর্স বিহেভস লাইক দিস, আমার অ্যাক্সিলারেশনও এক্স্যাক্টলি একইভাবে বিহেভ করবে। ফোর্সের বিহেভিয়ার, অ্যাক্সিলারেশনের বিহেভিয়ার আইডেন্টিক্যাল। রেজাল্টেন্ট ফোর্স আর অ্যাক্সিলারেশন দে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল। ওকে, এটা গেল। ফোর্স যেভাবে বিহেভ করবে আমার অ্যাক্সিলারেশনও একইভাবে। এখন আসো ভেলোসিটিতে। Guys, this is a question that I always ask starting from IGCSE. Let me actually write this down over here. Everyone notice করো তো, this is a very important question যেটা আমি একদম O level থেকে আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি। এটুকু পর্যন্ত একটু টাইম দাও আমাকে, এক সেকেন্ড দাও। Guys, my question to all of you would be, আমার যদি অ্যাক্সিলারেশন ডিক্রিজ করে, তার মানে কি আমার ভেলোসিটি ডিক্রিজ করবে? এভরিওয়ান একটু চিন্তা করে অ্যানসার দিও। আমি যদি বলি আমার না স্যার, গ্রেডিয়েন্ট আমার ভেলোসিটি, everyone? No. Of course not. Sir, your voice is echoing. কেন এরকম হলো বুঝলাম না, ভিডিও অফ করে দেখি। স্যার আরেকজনের অন করেছিল স্পিকার, এই জন্য। ও হ্যাঁ বুঝছি, সবাই মাইক্রোফোন অফ রাখো। গাইস প্লিজ কিপ ইউর মাইক্রোফোন সুইচড অফ। এবার ঠিক আছে? দেখো তো। Yes, sir. ওকে, মাইক্রোফোন অফ রাখো প্লিজ, এদিকে রাখো। So let's say if I draw a car, গাড়িটাতে লোকটা অ্যাক্সিলারেটর চাপ দিয়ে রাখলো এই জায়গায়, সো ও অ্যাক্সিলারেট করতেছে 10 একটু এক্সট্রিম করে ফেলছি, 5 এ যাই, 5 মিটার পার second squared. This is the acceleration. So when the guy takes his foot off the pedal a little bit, আমার কিন্তু অ্যাক্সিলারেশনটা ডিক্রিজ হয়ে চলে আসলো let's say 2 মিটার পার সেকেন্ড স্কয়ার্ডে। কিন্তু এই যে অ্যাক্সিলারেশন ডিক্রিজ হয়ে যখন 2 তে আসলো, let's say the car had started off with a velocity of 10. So অ্যাক্সিলারেশনটা ডিক্রিজ করাতে ভেলোসিটির ভ্যালু কি ইনক্রিজ করবে, ডিক্রিজ করবে, নাকি সেম থাকবে? হোয়াট ডু ইউ গাইস সাজেস্ট? বলো একটু আমাকে এভরিওয়ান। ইনক্রিজ করবে at a lower rate. এক্স্যাক্টলি, যখন 5 মিটার পার সেকেন্ড স্কয়ারে ও অ্যাক্সিলারেট করতেছিল, লেটস সে অল দ্য ওয়ে অ্যাক্সিলারেটর চাপ দেওয়া, তখন প্রত্যেক সেকেন্ডে ভেলোসিটিটা ইনক্রিজ করতো 5 মিটার পার সেকেন্ড করে। তাহলে নেক্সট সেকেন্ডে এটা কত হয়ে যাওয়ার কথা ছিল যদি এটা মেইনটেইন করতো? 15। কিন্তু যেহেতু অ্যাক্সিলারেশন এখন কমে 2 হয়ে গেল,
তার মানে কি প্রত্যেক সেকেন্ডে এইবার ভেলোসিটিটা ইনক্রিজ করবে বাই 2 মিটার পার সেকেন্ড। গাইস সবাই কি বুঝতেছো আমার কথা? এভরিওয়ান? Yes, sir. ওকে Yes, গ্রেট, sir. ফাইন। তার মানে এখান থেকে what we can conclude is যে অ্যাক্সিলারেশন ডিক্রিজ করা মানে মোটেও আমার ভেলোসিটি ডিক্রিজ করা না। অ্যাক্সিলারেশন ডিক্রিজ করা মানে ভেলোসিটি ইনক্রিজই করবে। as long as there is acceleration, velocity will keep on increasing. All that matters is the rate. যদি অ্যাক্সিলারেশন বেশি হয় ভেলোসিটি তাড়াতাড়ি বাড়বে, আর অ্যাক্সিলারেশন যদি কম হয় ভেলোসিটি আস্তে আস্তে বাড়বে। বাট রিগার্ডলেস ফ্রম স্টার্ট টু ফিনিশ ভেলোসিটি কিন্তু আমার বাড়তেই থাকবে। গাইস সবার কি এটা অ্যাবসলিউটলি ক্লিয়ার? এভরিওয়ান গাইস সবাই বুঝতে পারছো এই পার্টটা? এভরিওয়ান ওকে, নেক্সট পার্টে আসি। ওকে, Yes, sir. তাহলে খেয়াল করে দেখো এই জায়গায় আমার অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম ছিল, এই জন্য দেখো অ্যাক্সিলারেশনটা শুরুতে কিন্তু অনেক স্টিপ, কিন্তু আস্তে আস্তে আমার অ্যাক্সিলারেশন যদি কমে যেতে থাকে, ভেলোসিটি কিন্তু কমে নাই, ভেলোসিটি বাড়তেছে কিন্তু কোন রেটে দেখো, এটা ডিক্রিজিং রেট। আফটার বি অ্যাক্সিলারেশন ইনক্রিজ করলো, এই জন্য ভেলোসিটি ইনক্রিজ করতেছে at an increasing rate. I know this looks very weird to be the shape of velocity, but welcome to A2. ঠিক আছে, these are really common graphs that we need to be dealing with. Everyone সবার কি এটা ক্লিয়ার হয়েছে গ্রাফগুলা? তিনটা গ্রাফ। So can you explain the last part again? আচ্ছা, last part, are you talking about the velocity distance graph? Yes, sir. Okay. Let's talk about values. This is maximum, or let's say this is 5, কমে হয়ে গেল এটা 2, তারপর আবার বেড়ে হয়ে গেল 5। যখন 5 থেকে কমে যাচ্ছে, রাইট, যখন আপনার কথা কেটে চলে আসছে। বুঝি না, আপনার কথা কেটে গেছিল। আচ্ছা এখন ঠিক আছে? Yes, sir. যখন আমার অ্যাক্সিলারেশনটা ডিক্রিজ করতেছে, এই যে মাত্র আমি এক্সাম্পলে দেখাইলাম যে অ্যাক্সিলারেশন ডিক্রিজ করা মানে কি, অ্যাক্সিলারেশন ডিক্রিজ করা মানে কিন্তু মোটো ভেলোসিটি ডিক্রিজ করে না। অ্যাক্সিলারেশন ডিক্রিজ করা মানে ভেলোসিটি ইনক্রিজ করবে, কিন্তু কোন রেটে, মনে করো একটু ইনক্রিজিং বাট এটা ডিক্রিজিং রেট। ভেলোসিটি ইনক্রিজ করলো ঠিকই, কিন্তু আরো আস্তে আস্তে। এই পয়েন্টের পরে বি এর পরে অ্যাক্সিলারেশন বেড়ে গেল, আবার অ্যাক্সিলারেশন বেড়ে যাওয়া মানে কি ভেলোসিটি বাড়বে তো ডেফিনেটলি অল থ্রু আউট। আমার ভেলোসিটি কিন্তু 1 সেকেন্ডের জন্য কমে নাই, দেখো তো অল থ্রু আউট এখান থেকে এতটুকু পর্যন্ত ভেলোসিটি কিন্তু আমার অল থ্রু আউট বেড়েই গেল, কিন্তু চেঞ্জ হলোটা কি, কোন রেটে বাড়তেছিল। অ্যাক্সিলারেশন কমে গেলে ভেলোসিটি আস্তে আস্তে বাড়বে, আর অ্যাক্সিলারেশন বেড়ে গেলে ভেলোসিটি তাড়াতাড়ি বাড়বে। এই তাড়াতাড়ি আর আস্তে আস্তে গ্রাফে কিভাবে শো করে, স্ল্যান্টেড গ্রাফ or গ্রাফ বিকামিং স্ল্যান্ট আর গ্রাফ বিকামিং স্টিপ। এবার কি অ্যানসার পাইছো যার কনফিউশন ছিল, মানে যার কনফিউশন ছিল এই পার্টটাতে? Yes, sir. ওকে গ্রেট। একটু আমরা ইনভার্স স্কয়ার্ড ল দেখে ফেলছি, অ্যাসোসিয়েটেড গ্রাফস আমরা পরে দেখবো। সবাই হোমওয়ার্কটা আগে শেষ করে নেই। এভরিওয়ান টেক আউট ইওর হোমওয়ার্ক প্লিজ। হোমওয়ার্কটা সবাই বের করো, এটা তাড়াতাড়ি সলভ করবো এন্ড উইল বি ডান। আজকে হোমওয়ার্কটা শেষ করতে হবে। দেখো একটু ওয়ার্কশিট, ইলেকট্রিক ফিল্ড 2 কি, ইয়েস। Everyone, please look at the screen. এটা হোমওয়ার্ক ছিল না আমাদের গাইস? Yes, sir. আচ্ছা,
A teacher uses an electron beam tube to demonstrate the behavior of electrons in an electric field. The diagram shows a path of an electron in a uniform electric field between two parallel conducting plates. Mark on the diagram the direction of the electric field. Guys, কাকে নিয়ে কথা হচ্ছে? এই পার্টিকেলটা কি exactly? What is this particle? This is actually an electron. This particle is an electron. আচ্ছা, ইলেকট্রনটা উপরের দিকে যাচ্ছে, তার মানে এইটা আমার কি প্লেট হবে? What do you guys say? এটা আমার কোন প্লেট হবে, পজিটিভ নাকি নেগেটিভ? Positive. Of course. And this would be my negative plate. And we all know electric field lines always flow from positive to the negative plate. তাহলে আমার this would be the direction of the field lines. তুমি উপরে না দিয়ে মাঝে মাঝেও দিতে পারো, অ্যাবসলিউটলি ফাইন। উপরের দিকে না দিয়ে মাঝে মাঝেও দিতে পারো, কোনো প্রবলেম নাই। গাইস, সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? এভরিওয়ান? এভরিওয়ান? Yes, sir. Yes, sir. The conducting plates are 5 cm apart and have a potential difference of 160 volt across them. Calculate the force on the electron due to the electric field. Guys, অথবা তুমি একবারে ফোর্স ফিগার আউট করতে পারতেছো না, রাখো না ফোর্সটা এই জায়গায়। তোমার কাছে যে দুটো ভ্যালু আছে, ডিসটেন্স আছে আর পোটেনশিয়াল ডিফারেন্স আছে, ডিসটেন্স আর পোটেনশিয়াল ডিফারেন্স ইউজ করে ক্যান ইউ নট ফাইন্ড আউট দ্য ফিল্ড স্ট্রেংথ? ই বের করে ফেললেই তো তোমার 2 মার্ক হয়ে যায়। এখানে ফোর্সটাতে পরে আসি না, আগে ই যদি বের করে ফেলতে পারি। তোমাদের একটা ট্রিক আমি শিখাই দিচ্ছি গাইস, লিসেন টু মি প্লিজ এন্ড কিপ ইওর ক্যামেরা সুইচ অন। এভরিওয়ান, ক্যামেরাটা সুইচ অন করো, কথা বলতেছি, জরুরি কথা বলতেছি, শুনো। এটুতে এত স্ট্রিক্ট ওদের মার্কিং, ইউ উড বি স্টান্ড টু সি হাউ স্ট্রিক্ট দে আর উইথ দ্য মার্কিং। সো এত স্ট্রিক্ট মার্কিং কে কিভাবে বাইপাস করা যায় সেটাই তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। 3 মার্কের কোশ্চেন না, রেস্ট অ্যাশোর 3 মার্কের কোশ্চেনে কখনো ইকুয়েশনে বসাই দিলে তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে না। দ্যাটস নট হাউ নাম কি দ্য কোর্স ওয়ার্কস। 3 মার্কের কোশ্চেন, তার মানে ব্রেকডাউন করা আছে, অ্যাট লিস্ট 2টা ইকুয়েশন লাগবে। এন্ড গেস করো আমার ব্রেকডাউনটা এক্স্যাক্টলি কিভাবে এনশিওর করা হয়। ব্রেকডাউনটা গোজ লাইক দিস, যে 2 মার্ক আমার অ্যালোকেট করা হলো এই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করার জন্য। We have 2 equations for electric field strength. একটা হলো E equals F by Q. Guys, can you tell me another equation for electric field strength? E equals to, what do you say guys? একটা তো F by Q, আরেকটা কি? E equals V by D. Exactly, V by D. তাহলে এই E বের করার জন্য এখন আমরা কোনটা ইউজ করলে মনে হয় বেটার, V by D নাকি F by Q? E বের করার জন্য V by D. Of course V by D, because আমি মার্ক উপরে রাখছি, this is V, this is D. তাহলে V by D যদি ইউজ করি 160 divided by 5 cm, কিন্তু খেয়াল রাখো 5 cm মানে হলো 5 times 10 to the power minus 2। এটা করলে E এর ভ্যালু কত আসে বলো তো গাইস, একটু তাড়াতাড়ি। 3200. 3200। ওকে, ইউনিট খেয়াল রাখো, V by D মানে ভোল্ট পার মিটারও লিখতে পারো অর নিউটন পার কুলম্ব লিখতে পারো, তোমার ইচ্ছা, আপ টু ইউ। ই বের করলাম, আমাকে কিন্তু কোশ্চেনে ই বের করতে বলে নাই, আমাকে কোশ্চেনে বলছে ফোর্স বের করতে। তো ফার্স্টে আমি একটা ইকুয়েশন ইউজ করলাম, দিস এনশিওরস 2 মার্কস। এখন গেস হোয়াট, এই ই এর ভ্যালুটা দেখো আমার 2টা ওয়েতে ই বের করা যায়। আমি এই ওয়েতে ই এর ভ্যালু বের করে ইফ আই সাবস্টিটিউট দ্য ভ্যালু অফ ই ইন দিস ইকুয়েশন, তখন আমার কি হয় দেখি। ই এর ভ্যালু 3200, আমি যদি এই জায়গায় সাবস্টিটিউট করি তখন ইকুয়ালস এফ, এই এফটাই তো আমার কাছে বের করতে বললো, খেয়াল করে দেখো, এই এফ ডিভাইডেড বাই কিউ। এখন কামস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা কিন্তু কোথাও দেওয়া নাই, বাট যেহেতু আমাকে ইলেকট্রন নিয়ে কথা বলতেছে, উই অল নো দ্য চার্জ অফ এন ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ কত? 1.6 টাইমস 10 টু দ্য পাওয়ার মাইনাস 19। এটা করলে এফ এর ভ্যালু কত আসে গাইস, তাড়াতাড়ি বলো তো এভরিওয়ান। 5.1 to 10 to the power minus 16 newtons. Minus 16, 5.1 2 5.12. times 10 to the power minus 16. 16. দেখো তো এবার ক্লিয়ার নাকি পুরোটা গাইস, অ্যাবসলিউটলি ক্লিয়ার? Okay, great. Next up what we have is explain why
The path of electron is curved between the plates and straight when it has left the plates. এই জায়গায় পুরাটা পার্ট ও কার্ভড হতে যাচ্ছে, কিন্তু আফটার ইট হ্যাজ লেফট দ্য ফিল্ড এই জায়গাটাতে তুমি যদি নোটিস করে দেখো ইউ উড সি ফিল্ডটা লিফট করার পরে ওর পাথ কিন্তু স্ট্রেট। নোটিস করে দেখো ফিল্ডের ভিতরে যতক্ষণ ছিল ওর পাথ কার্ভড, কিন্তু দ্য মোমেন্ট ইট হ্যাড লেফট দ্য ফিল্ড ওর লাইনটা কিন্তু পুরোপুরি স্ট্রেট। এটার এক্সপ্লেনেশন কিভাবে দিবা? হোয়াট ইউ সে গাইস? এটার এক্সপ্লেনেশন কি হবে? It's really easy. Sir, no force is acting on that electron. Exactly. After it has left the plate. প্লেটের ভিতরে যখন প্লেট বলতেছে ফিল্ডের ভিতরে যখন ছিল or when it was between the two plates তখন ওর উপরে কন্টিনিউয়াসলি একটা ফোর্স অ্যাক্ট করতেছিল। There was a resultant force acting on it. ওর উপরে কন্টিনিউয়াসলি একটা ফোর্স অ্যাক্ট করার কারণে ওর ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছিল, কিন্তু the moment it had left the plates বা it had left the field এবার কিন্তু ওর উপর আর কোনো ফোর্স এক্সার্টেড হচ্ছে না, ওর উপরে কোনো ফোর্স এক্সার্টেড হচ্ছে না দেখে ওর উপরে কোনো ওর পাথও কার্ভড হবে না। কিন্তু গাইস লুক এট দিস, 3 মার্ক তো আরেকটা মার্ক একটু সারপ্রাইজিং লাগতে পারে, আরেকটা মার্ক আসবে আমার একটা ইউনিট 1 এর এটুতে আছে আই নো, বাট ইউনিট 1 এর একটা ল থেকে। What do you say that law is after it has left the plate? কোন ল এর কনটেক্সট থেকে আসবে? Anyone? Newton's First law? First law, absolutely right. Plate lift করে ফেলছো তুমি, আর তোমার উপর এখন কোনো ফোর্স নাই দেখে তোমার ডাইরেকশনেও কোনো চেঞ্জ আসবে না। You would keep on moving in a straight line with your velocity. In a straight line, that's what Newton's first law tells us, law of inertia. Guys, সবার কি ব্যাপারটা ক্লিয়ার পুরোপুরি? Yes, sir. Okay, একটু বাকি, এটা শেষ করে নেই। The electron was initially released from a metal by thermionic emission and then accelerated through a potential difference before entering the region of the electric field. Said what is meant by thermionic emission. Guys, do you remember from unit 2 nature of light we had a topic called photoelectric emission? মনে আছে সবার? Yes, sir. আচ্ছা, so photoelectric emission কে তুমি ডিফাইন করতে কিভাবে? Photoelectric emission is the emission of electrons due to absorption of energy from light. So photoelectric emission যদি লাইট থেকে এনার্জি নিয়ে ইলেকট্রন এমিট হওয়া হয়, তাহলে থার্মায়নিক এমিশনের ডেফিনিশন কি হবে? কার থেকে এনার্জি নিয়ে ইলেকট্রন রিলিজ করা? What do you say guys? Heat. হিট থেকে, absolutely right. So থার্মায়নিক এমিশন মানে হলো হিট থেকে এনার্জি নিয়ে ইলেকট্রনস রিলিজ করা। Last part is যাই। In order to be able to just leave the plates as shown, the electron must enter the electric field with a speed of eto. Calculate the potential difference required to accelerate an electron from rest to this speed. Guys, আটকাই গেছো কিন্তু মাথায় আসতেছে না। It's fine. I did tell you all something. Unit 4A, 5A and 6A combinedly আমি যদি জিজ্ঞেস করি সব থেকে কমন ইকুয়েশন কোনটা? Can anyone tell me the most common equation in whole of A2 physics? কে বলতে পারবা what is that equation? QV equals to half mv square. Exactly. QV equals half mv square. একটা ইলেকট্রনের চার্জ নিয়ে কথা হচ্ছে। We know the charge of an electron 1.6 times 10 to the power minus 19. Calculate the potential difference, guys. এই v তোমাকে বের করতে বলছে, times v equals to half এর জায়গায় ইলেকট্রনের মাস। আমার একটা রিকোয়েস্ট মনে আছে, আমি বলছিলাম তোমাদেরকে দুইটা জিনিস মেমোরাইজ করে ফেলতে, একটা হলো চার্জ অফ এন ইলেকট্রন আর একটা ছিল মাস অফ এন ইলেকট্রন। মুখস্থ হয়েছিল লাস্ট দিন? বলতে পারবা মাস অফ ইলেকট্রনের ভ্যালু কত? না দেখে 9.1 into 10 to the power minus 31. 9.11 and 10 to the power minus 31 m into a v এর ভ্যালু জানি, এই যে I have the value of v, 1.2 times 10 to the power 7. All you do is just make this v the subject of the equation and you'll have your answer. Guys, এটা করলে কত আসে ভ্যালু? So squareটা বসাবো। Sorry, half mv square, ভুলে গেছিলাম স্কয়ার। বলো এটা করলে কত আসে? 410, sir. 410 volt, that's it.
তুমি তোমার মাথায় আসতে পারে যে এত সিম্পলি আমাকে 3 মার্ক দিয়ে দিল, আপনি না এতদিন বলে আসছেন যে 3 মার্কের জন্য দুইটা ইকুয়েশন লাগে। ওয়েল, দুইটা ইকুয়েশনই তো QV হলো আমার ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান, হাফ mv স্কয়ার হলো আমার কাইনেটিক এনার্জি। দিস আর টু সেপারেট ইকুয়েশনস। তুমি তোমার সুবিধার জন্য ওকে একসাথে ইকুয়েট করছো, বাট দিস আর টু কমপ্লিটলি সেপারেট ইকুয়েশনস। গাইস, সবার কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? ফাইন, তাহলে আজকে এতটুকুই থাক, বাকিটা আমরা নেক্সট দিন দেখবো ইনশাআল্লাহ। ওকে, দ্যাটস ইট ফর টুডে। বাই বাই।